হাইড্রোজেন অ্যাটম। আমরা হাইড্রোজেন অ্যাটমের সলিউশন শুরু করেছিলাম রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর দি অক্সিলারি ফাংশন ইউর জন্য একটা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম এই রূপ d2ul d rho square equal to right hand side. এটা কুলম্ব পোটেনশিয়াল টার্ম, এটা সেন্ট্রিফিউগাল টার্ম, এখানে এনার্জি ছিল কাপ্পা ছিল কাপ্পা স্কোয়ার, এই কাপ্পা স্কোয়ার ভাগ দিয়েছি। যাই হোক, এখানে তাহলে রো হচ্ছে কাপ্পা আর। খেয়াল রাখো কোনটা কি, ইউটা হচ্ছে অক্সিলারি রেডিয়াল ফাংশন, ইউটা রেডিয়াল ওয়েভ ফাংশন নয়। ইউকে ছোট হাতের আর দিয়ে ভাগ দিলে যেটা হবে, ছোট হাতের আর দিয়ে ভাগ দেওয়া আর ছোট হাতের রো দিয়ে ভাগ দেওয়া একই কথা, কারণ রো এবং আর প্রপোর্শনাল টু ইচ আদার, দে ডিফার বাই এ কনস্ট্যান্ট। একটা ওয়েভ ফাংশন একটা কনস্ট্যান্ট হেরফের করে লিখতেই পারো, কারণ শেষ তুমি ওটাকে নর্মালাইজেশন করে কনস্ট্যান্টের মান বের করে ফেলবে। ওকে, সো UL is the auxiliary function. রো হচ্ছে কাপ্পা আর, কাপ্পাটা কত, কাপ্পা হচ্ছে স্কোয়ার রুট অফ 2 মিউ mod e বাই h কাট স্কোয়ার। mod e মানে এনার্জিটা নেগেটিভ, তো mod e না লিখে তুমি মাইনাস ই লিখতে পারো, ইটা নেগেটিভ, মাইনাস ই পজিটিভ, সো মাইনাস ই হচ্ছে mod e। So kappa is square root of 2 mu mod e by h cut square. Rho হচ্ছে kappa r, আর what is rho naught? Rho naught কে এইভাবে ডিফাইন করেছিলাম in terms of kappa. Rho naught is mu e squared twice pi epsilon naught h cut square kappa. তাহলে kappa হচ্ছে 1 by rho, kappa is proportional to 1 by rho naught, আর rho naught is proportional to 1 by kappa. Rho naught এর কোনো ডাইমেনশন নাই, রো কোনো ডাইমেনশন নাই, রো নটের কোনো ডাইমেনশন নাই। তো এখানে এই ইকুয়েশনে এনার্জিটা কোথায়, ইটা কোথায়, ই লুকিয়ে আছে এখন, ই রো এর ভিতর, রো নটের ভিতরে আছে, কারণ রো নটের ভিতরে কাপ্পা আছে, রাইট? কাপ্পার ভিতরে আবার ই আছে, এই যে কাপ্পার ভিতরে আবার ই আছে, এই ই মাইনাস ই। ওকে, ফলে ই ওখানে আছে। ওকে, তাহলে এটা সলিউশন কিভাবে শুরু করেছি, আমি অ্যাসিম্পটোটিক রিজিয়নে আমি দেখেছি যে UL behaves like e to the power minus rho. It could behave like e to the power minus rho or e to the power plus rho. Plus rho behaviorটা neglect করব, so UL should behave like e to the power minus rho. Near the origin, UL should go like rho to the power L plus 1, goes like rho to the power L plus 1. So I know the behavior of UL near the origin and in the asymptotic region. তাহলে ওই দুটো বিহেভিয়ার আমি পিল অফ করে আমি লিখতে পারি, UL কে এভাবে লিখতে পারি, পিল অফ, এই কথাটা ফ্রেজ, এটা সুন্দর একটা ফ্রেজ, পিল অফ। মানে ওই দুটো বিহেভিয়ার আমি ফ্যাক্টর করে নিলাম, ইউ থেকে ফ্যাক্টর করে নিলাম। এই যে নিয়ার রো ইকুয়াল টু 0, UL behaves like rho to the power L plus 1. Rho tends to infinity, UL behaves like e to the plus rho. এই দুটোকে ফ্যাক্টর করে বাকি যেটা থাকে সেটাকে বললাম VL। VLটা আমার জানা নেই, ULটা আমি চাচ্ছি, তাহলে VL এর জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন করা যাবে। এই UL এর এই ফর্মটা, ওই UL এর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখানো হয়েছে, ইকুয়েশন 12, এই যে দেখানো হয়েছে, এই খেয়াল রাখবা কোনটা, ইকুয়েশন 12, UL এর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখিয়েছি, এখানে বসাও, এখানে বসাও UL ইকুয়াল টু rho to the power L plus 1 e to the power minus rho VL of rho, এটা এখানে বসাও, বসিয়ে তাহলে V এর জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন করো। এটা একটা বোরিং অ্যালজেব্রা, কিন্তু করতে হবে। করেছো কি তোমরা, এটা করে দেখেছো গতকাল, কেউ কি করেছো? জি স্যার। করে দেখতে হবে এটা। জি স্যার। ওকে, তাহলে VL এর ইকুয়েশন দাঁড়ায় রো d2 VL by d rho squared plus 2 L plus 1 minus rho d VL by d rho plus
rho naught minus 2l plus 1, তাহলে rho naught minus 2l minus 2 VL equal to 0. এটার এখন সলিউশন করব। ওকে, এখন এখান থেকে শুরু করছি। এখন এটার আমি সিরিজ সলিউশন করব VL এর। We assume that the solution of equation 17 can be written in the form Cj rho j equal to 0 to infinity. এটা পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ সলিউশন শুরু করেছি, দেখা যাক কতদূর যেতে। এই ফর্মে আমি শুরু রো জে, এখানে রো এর লোয়েস্ট পাওয়ার হচ্ছে 0, রো এর এখানকার রো টু দ্য পাওয়ার 0, পরবর্তী প্রথম টার্মটা কি এখানে C0 রো টু দ্য পাওয়ার 0, রো টু দ্য পাওয়ার 0 তো 1, তাহলে C0। দ্বিতীয় টার্মটা কি প্লাস C1 রো টু দ্য পাওয়ার 1, রো টু দ্য পাওয়ার 1 মানে রো, প্লাস C2 রো স্কোয়ার, প্লাস C3 রো কিউব, এভাবে করে যাবে আপ টু ইনফিনিটি। j equal to 0 to infinity। আমি ধরে নিচ্ছি যে এই পাওয়ার সিরিজে ভি রোর মিনিমাম পাওয়ার 0। কেন মিনিমাম পাওয়ার 0? কেন? কারণ আমি তো এখানে নিয়েছি, ইউটা তো এভাবে নিয়েছি, ইউ বিহেভ লাইক রো টু দ্য পাওয়ার l প্লাস 1, তাহলে রো টু দ্য পাওয়ার l প্লাস 1 করেছি, তাহলে ভিএল এর লোয়েস্ট পাওয়ার 0 হতে হবে। ভিএল এর লোয়েস্ট পাওয়ার 0 হলে ইউ would go like rho to the power l plus 1. VL এর লোয়েস্ট পাওয়ার যদি 0 না হয়, যদি রো হতো, VL যদি এই হতো C1 রো প্লাস C2 রো স্কোয়ার ইত্যাদি, লোয়েস্ট পাওয়ার 0 নয়, তাহলে UL এর as rho tends to 0, UL would behave like rho to the power l plus 2, not rho to the power l plus 1. কিন্তু আমি তো দেখিয়েছি U behaves like rho to the power l plus 1। সেই বিহেভিয়ারটা আলাদা করে ফেলেছি বলেই ভিএল এর লোয়েস্ট পাওয়ার হতে হবে 0, যাতে করে ইউএল এর বিহেভিয়ার নিয়ার দ্য অরিজিন গোজ লাইক রো টু দ্য পাওয়ার এল প্লাস 1। সেই কারণে লোয়েস্ট পাওয়ার অফ ভিএল যদি হয় 1, তাহলে ইউএল নিয়ার দ্য অরিজিন উড বিহেভ লাইক রো টু দ্য পাওয়ার এল প্লাস 2, নট রো টু দ্য পাওয়ার এল প্লাস 1। সেখানে কন্ট্রাডিকশন হবে। সেই জন্য ভিএল এ এইরকম একটা পাওয়ার সিরিজ বলেছি, j equal to 0 to infinity। লোয়েস্ট পাওয়ার এখানে j প্লাস s ধরিনি, ওকে। লোয়েস্ট পাওয়ার অফ v যদি s হয়, তাহলে এখানে একটা রো টু দ্য পাওয়ার s দিয়ে গুণ দেব, সেটা করি নাই, ওকে। এটা করলে কিন্তু ইউএল এর বিহেভিয়ার উল্টা চেঞ্জ হয়ে যাবে, ওকে। এখন আমার প্রবলেমটা কি? আওয়ার প্রবলেম ইজ ডিটারমিন দ্য কোএফিশিয়েন্ট C0 C1 C2 ইত্যাদি। এই কোএফিশিয়েন্ট গুলো বের করা। আমরা যখনই কনস্ট্যান্ট করি, একটা কনস্ট্যান্ট কিন্তু শেষ পর্যন্ত বের হয় না, সেটা নরমালাইজেশনের মাধ্যমে করতে হয়। এখানেও তাই পাবে, দেখো না কিভাবে পাও। এটা এখন এর এই পাওয়ার সিরিজ ফর্মটা এখানে বসাতে হবে। তাহলে ভি এর সিঙ্গেল ডেরিভেটিভ লাগবে, এটা সিঙ্গেল ডেরিভেটিভ লাগবে, এটা ডাবল ডেরিভেটিভ লাগবে। সিঙ্গেল ডেরিভেটিভ করলে এই যে এই ভিটা আছে সি জে রো জে, যদি একবার ডেরিভেটিভ করো ডিভি বাই ডি রো, এখানে ভিএল আছে, ভিএলটা লিখছে না আর কি, এল নিচে একটা এল আছে, এলটা লেখা হয়নি। ভিএল অফ রো হলো সি জে রো জে সাম ওভার জে, জে ফ্রম 0 to infinity। সবই খেয়াল করবে, এটা ডেরিভেটিভ না উইথ রেসপেক্ট টু রো, তাহলে এখানে টার্ম বাই টার্ম ডেরিভেটিভ হবে। এখানে কি হবে? জে রো টু দ্য পাওয়ার জে মাইনাস 1, জে রো টু দ্য পাওয়ার জে মাইনাস 1, আর সি জে তো আগে থেকেই ছিল, আর সাম কিন্তু জে ইকুয়াল টু 0 থেকে। যেহেতু এখানে একটা জে আছে, জে ইকুয়াল টু 0 টার্মটা কিন্তু 0, আসলে এখানে সামটা শুরু হয়েছে জে ইকুয়াল টু 1 থেকে, ওকে, জে ইকুয়াল টু 1 থেকে। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো ডিভি বাই ডি রো জে ইকুয়াল টু 1 থেকে শুরু হয়েছে। তো আমি একটু চেঞ্জ অফ ভ্যারিয়েবল করি, দেখো না কি হয়। এখানে আমার এই সামে ভ্যারিয়েবলটা কি, কোনটার উপরে সাম হচ্ছে?
কোন ইন্ডেক্সের উপরে সাম হচ্ছে। আমার ইন্ডেক্সটা কি মানে এই সামের মধ্যে ভ্যারিয়েবলটা কি, এর মধ্যে ভ্যারিয়েবলটা ডিসক্রিটলি ভ্যারি করে 1 2 3 4 0 1 2 3 4 5 আপ টু ইনফিনিটি। এখানে ভ্যারিয়েবল কোনটা? জে। জে তো ডামি ভ্যারিয়েবল, জে না লিখে এখানে কে লিখতে পারতাম, কে সি কে রো টু দ্য পাওয়ার কে মাইনাস 1 সাম ওভার কে, একই তো হতো। এটা তো ডামি ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল ডামি, সামের মধ্যে সামেশন ইন্ডেক্স অথবা সামেশন ভ্যারিয়েবল ডামি। আমি একটা নতুন ভ্যারিয়েবল দেখি, পুরনো ভ্যারিয়েবল হচ্ছে জে, জে 0 থেকে শুরু হয়েছে এবং প্রথম টার্মটা 0। এই সিরিজের এই পাওয়ার সিরিজের প্রথম টার্মটা 0। আসলে সত্যি সত্যি এই সিরিজটা শুরু হয়েছে জে ইকুয়াল টু 1 থেকে। আমি একটা নতুন ভ্যারিয়েবল নেই, জে আছে, জে হচ্ছে পুরনো ভ্যারিয়েবল। তার মানে পুরনো ভ্যারিয়েবল বিয়োগ 1, পুরনো ভ্যারিয়েবল বিয়োগ 1 নতুন জে, এটা পুরনো জে, এটা নতুন জে। পুরনো জে বিয়োগ 1, পুরনো জে গোজ ফ্রম 0 টু ইনফিনিটি। এটা পুরনো জে মাইনাস 1 ইকুয়াল টু নতুন জে। এখানে ইচ্ছে করলে নতুন জে এইভাবে অ্যারো দিয়ে করলে নতুন জে, এইভাবে অনেকের ভুলিয়ে যায় কোনটা পুরনো কোনটা নতুন। খুব দ্রুত ব্রেন তো যায়, খুব দ্রুত ব্রেন ওয়ার্ক করে। একটু পরেই 1 মিলি সেকেন্ড পরে কোনটা পুরনো নতুন ভ্যারিয়েবল গুলাই যাবে। যাতে না গুলায় সেটার জন্য আস্তে যেতে হবে, এখানে স্লো, দ্রুত সেকেন্ডের মধ্যে করে ফেলবো হবে না। আমি চেঞ্জ অফ ভ্যারিয়েবল করছি এখানে, কেন করছি এটা অ্যাপারেন্ট হবে, কিন্তু ম্যাথমেটিক্যালি কারেক্ট অপারেশন হচ্ছে কিনা দেখে নাও। যে হচ্ছে আমার ভ্যারিয়েবল, এটাকে চেঞ্জ করে নতুন যেতে আনবো। এটা হচ্ছে পুরনো জে মাইনাস 1, পুরনো জে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যায়, পুরনো জে মাইনাস 1 ইকুয়াল টু নতুন জে। তাহলে পুরনো জে হচ্ছে নতুন জে প্লাস 1, এখানে কিন্তু যেটা নিউ জে প্লাস 1 সি ওল্ড জে, আর এখানে ওল্ড জে হচ্ছে নিউ জে প্লাস 1 সি জে প্লাস 1 রো টু দ্য পাওয়ার ওল্ড জে মাইনাস 1 ওল্ড জে মাইনাস জে রো টু দ্য জে। এইখানে কিন্তু চেঞ্জ, এখানে কিন্তু সব নিউ জে। জে যখন 0 দিয়ে শুরু হবে, জে যখন 0 তখন নতুন জে কত মাইনাস 1, তাহলে নিউ জে মাইনাস 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা জাস্ট এই স্টেপটা লিখলাম জাস্ট ফর এ চেঞ্জ অফ ভ্যারিয়েবল। ওকে, আমি ইচ্ছে করলে এইভাবে করতে পারতাম অঙ্ক। এটা আমি একটু লিখে নিই, dv d rho equal to j equal to 0 to infinity j cj rho to the power j minus 1। এখন আমি স্টপ শেয়ার করছি। এখন আমি চেঞ্জ অফ ভ্যারিয়েবল করছি। এখানে আমার ভ্যারিয়েবল হচ্ছে জে, যেটা ডিসক্রিট কারণ এটা সাম তো, জে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। তাহলে আমি একটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল করি, জে মাইনাস 1 জে প্রাইম। জে প্রাইম হচ্ছে আমার নতুন ভ্যারিয়েবল। আবার ভ্যারিয়েবল যে জে, এটা যদি চিন্তা করো তাহলে জে কিন্তু দুটো ভ্যারিয়েবল আছে, একটা পুরাতন একটা নতুন, এটা মাথায় রাখতে হবে। অনেকে মাথায় রাখতে পারে না, মাথা হয়ে যায় গরম 1 সেকেন্ডের পরেই কোনটা কি। যারা মাথা গরম হয়ে যায় তাদের জন্য এই রূপ। জে মাইনাস 1 নতুন ভ্যারিয়েবল ডিফাইন করি, জে প্রাইম নতুন ভ্যারিয়েবল। তাহলে জে ইকুয়াল টু জে প্লাস 1। তাহলে এই সামটা কিভাবে লেখা যাবে, এখানে ইন্ডেক্স আমি পরে দেব। জে হচ্ছে জে প্রাইম প্লাস 1, জে হচ্ছে জে প্রাইম প্লাস 1 সি জে হচ্ছে জে প্রাইম প্লাস রো টু দ্য পাওয়ার জে মাইনাস 1, জে মাইনাস 1 হচ্ছে জে প্রাইম। জে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, জে যখন 0 জে প্রাইম তখন মাইনাস 1,
তাহলে জে প্রাইম ইকুয়াল টু -1 টু ইনফিনিটি। আমি নতুন ভ্যারিয়েবলে নিয়ে আসলাম। এখন এটা তো ডামি, জে প্রাইম হচ্ছে ডামি। আমি ইচ্ছা করলে প্রাইমের পরিবর্তে কে লিখতে পারি, কে প্লাস 1 সি কে প্লাস 1 রো টু দ্য পাওয়ার কে ফ্রম -1 টু ইনফিনিটি, এটা লেখা যায়। অথবা জে প্রাইম থেকে ব্যাক করে আবার জে তে চলে আসতে পারি। সাম ওভার জে প্লাস সি জে প্লাস 1 রো টু দ্য পাওয়ার জে ফ্রম -1 টু ইনফিনিটি। -1 এটা শূন্য, তাহলে আমি এটা লিখতে পারি প্রথম টার্মটা শূন্য, তাহলে দ্বিতীয় টার্ম থেকে সাম করব, জে ইকুয়াল টু 0 টু ইনফিনিটি জে প্লাস 1 জে প্লাস 1 সি জে প্লাস 1 রো জে, এভাবে লেখা যায়। তো দেখো আগে লিখেছিলাম এইভাবে, এখন লিখছি এইভাবে, দুটো কিন্তু একই। আগে লিখেছিলাম আর নিচে যেটা লিখলাম দুটো কিন্তু একই। এটা লেখাতে একটু সুবিধা, কি সুবিধা হবে একটু পরেই দেখবো। এখন আবার এটাকে আবার দুইবার করে ডেরিভেটিভ করো, কোনটাই করবে তুমি এই ফর্ম ডিভি বাই ডি রো এটা লিখতে পারো, অথবা ডিভি বাই ডি রো লিখতে পারো। এখানে রো এর পাওয়ার হচ্ছে জে -1, এখানে রো এর পাওয়ার হচ্ছে জে, কিন্তু এই দুটো আইডেন্টিক্যাল, কারণ এখানে জে শুরু হয়েছে 0 থেকে, এখানে আইডেন্টিক্যাল কিভাবে হলো তাহলে? রাইট, এখানে জে শুরু হয়েছে 0 থেকে, এখানেও জে শুরু হয়েছে 0 থেকে, কিন্তু এখানে জে ইকুয়াল টু 0 তে এটা শূন্য, এখানে আসলে আদতে শুরু হয়েছে 1 থেকে, কারণ 0 তো এটা 0, তাহলে এটা শুরু হয়েছে 1 থেকে আর এটা শুরু হয়েছে 0 থেকে, ফলে দুটো সিরিজ সেম। এখন ডাবল ডেরিভেটিভ চাই ভি এর, এটা ডেরিভেটিভ করতে পারো এই ফর্মে অথবা এই ফর্মে। এটা যদি রাখি এই ফর্মে, এটা ডাবল ডেরিভেটিভ করলে কি হবে, সাম ওভার জে ফ্রম 0 টু ইনফিনিটি জে ইন্টু জে প্লাস 1 জে না সরি এখান থেকে এটার করছি, এটা এই ফর্মের করছি। এখানে উইথ রেসপেক্ট টু রো ডেরিভেটিভ করো, তাহলে জে ইন্টু জে প্লাস 1 সি জে প্লাস 1 রো জে -1 সাম ওভার জে ফ্রম 0 টু ইনফিনিটি। এখন এইটা সাবস্টিটিউট করো, ডিভি বাই ডি রো এবং ডি টু ভি বাই ডি রো স্কয়ার সাবস্টিটিউট করো ভি এর ইকুয়েশনে। এই ডাবল ডেরিভেটিভ আছে, এখানে রো দিয়ে গুণ দাও, এই ডাবল ডেরিভেটিভ আছে এখানে, এটাকে রো দিয়ে গুণ দিলে হবে রো টু দ্য পাওয়ার জে, এই টার্মটাই শুধু রো টু দ্য পাওয়ার জে, এখানে রো দিয়ে যদি গুণ দাও, তাহলে সাবস্টিটিউট করার পরে ভি এর ইকুয়েশন সাবস্টিটিউট করার পরে প্রথম টার্মটা হলো এটা রো টু দ্য পাওয়ার জে, ওকে। দ্বিতীয় টার্ম দুই ভাগ, দ্বিতীয় টার্ম দুই ভাগ করো, সব জায়গায় কিন্তু রো টু দ্য পাওয়ার জে রাখবো, সব 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 কোথায় গেল রে, সব টার্মে সাম থাকবে আর রো টু দ্য পাওয়ার জে থাকবে, আর সামেশন একই জে থেকে শুরু হবে 0 টু ইনফিনিটি, এটা আমি চাই, ওকে। কেন চাই একটু পরে দেখবে সেটা। তাহলে নেক্সট আছে দ্বিতীয় টার্মে দাও, এইখানে দ্বিতীয় টার্ম কিন্তু দুই প্রকার টার্ম আছে, এই ডিভি বাই ডিএল এর কোএফিসিয়েন্ট, এটার ডিভি বাই ডি রো, এটা গুণ হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে সংখ্যা দিয়ে, আর দুই তো আছেই। এই ব্র্যাকেটের ভিতরে সংখ্যাটা দুই রকম, একটা কনস্ট্যান্ট এল প্লাস 1 কনস্ট্যান্ট, আরেকটাতে একটা রো আছে। তাহলে আমি লিখবো এখানে 2, দুটো আলাদা করে লিখবো, 2 L plus 1 times dvl 0 minus 2 rho dvl 0, দুই জায়গায় dvl 0 বসাবো,
প্রথমে বসাচ্ছি 2l+1 গুণ ডিভিএল ডি রো। এই জায়গায় ডিভিএল ডি রোর জন্য এই ফর্মুলা বসাবো, কারণ রো টু দ্য পাওয়ার জে আছে, সব টার্মে আমি রো টু দ্য পাওয়ার জে চাই। তাহলে বসিয়েছি 2l+1 dvl by d rho, এই ফর্মুলা বসাচ্ছি। Sum over j from 0 to infinity, j plus 1 cj plus 1 rho j। আর একটা আছে -2 rho, -2 rho dvl by d rho। এখানে তো রো একটা এক্সট্রা পাওয়ার এসে গেল, রো দিয়ে এক্সট্রা পাওয়ার এসে গেল, আমি তখন তাহলে dv by d rho এর জন্য এটা বসাবো। আর একটা এক্সট্রা রো দিয়ে গুণ দেওয়ার পরে এখানে পাওয়ারটা রো টু দ্য পাওয়ার জে হবে। তাহলে এখানে ট্রাই করো, এখানে রো দিয়ে গুণ দাও, -2 রো, রোটা ভিতরে নিয়ে আসো, -2 জে সি জে রো জে, -2 জে সি জে রো জে, sum from j equal to 0 to infinity। তারপরে টার্ম রো নট -2l -2, এখানে সব কনস্ট্যান্ট, এখানে কোনো রো নেই, তাহলে এটা কোএফিশিয়েন্টটা কনস্ট্যান্ট, বিএল এর কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট। রো নট -2l -2 গুণ ভিএল, আর ভিএল হচ্ছে এটা। তাহলে রো নট -2l -2 ভি, ভি হচ্ছে সি জে রো জে ইকুয়াল টু 0। এখন দেখো সব টার্মিং দেখো জে ইকুয়াল টু 0 দিয়ে শুরু হয়েছে সামে, আর এখানে কোএফিশিয়েন্ট রো টু দ্য পাওয়ার জে, সব টার্মে রো টু দ্য পাওয়ার জে। ওকে, এখন এটা হচ্ছে একটা পাওয়ার সিরিজ ইকুয়াল টু 0, একটা পাওয়ার সিরিজ ইকুয়াল টু 0 হতে হবে, সব জন্য হতে হবে, সব রো এর জন্য হতে হবে। এই পাওয়ার সিরিজ ফর এনি রো মাস্ট বি ইকুয়াল টু 0। এটা কখন সত্যি হবে? যখন ইকুয়াল পাওয়ারস অফ রো, রো এর পাওয়ার, রো এর কোএফিশিয়েন্ট গুলো, এখানে একটা টার্ম, ফার্স্ট টার্ম কি, রো টু দ্য পাওয়ার 0, এটা একটা পাওয়ার সিরিজ লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি, একটা কোএফিশিয়েন্ট রো টু দ্য পাওয়ার 0 প্লাস আরেকটা কোএফিশিয়েন্ট রো টু দ্য পাওয়ার 1 প্লাস আরেকটা কোএফিশিয়েন্ট রো টু দ্য পাওয়ার 2 ইত্যাদি করে করে ইনফিনিটি সিরিজ ইকুয়াল টু 0। তার মানে কি, the coefficient of any power of rho, it has to be 0. Coefficient of any power of rho has to be 0. একটা জেনারেল পাওয়ার হচ্ছে রো টু দ্য পাওয়ার জে, রো টু দ্য পাওয়ার জে এর কোএফিশিয়েন্ট 0 হতে হবে, আর মান 0 থেকে ইনফিনিটি যে কোনো একটা মান। So coefficient of any power of rho has to be 0. তাহলে একটা জেনারেল পাওয়ার নাও জে, রো টু দ্য পাওয়ার জে, ওটার কোএফিশিয়েন্ট কত, জের উপরে সামনে একটা যে কোনো একটা পার্টিকুলার জে ধরো, ওটার কোএফিশিয়েন্ট কত, এখানে আছে কোএফিশিয়েন্ট, এখানে আছে, সব টার্মে তো রো টু দ্য পাওয়ার জে আছে, সবগুলো একত্রিত করলে রো টু দ্য পাওয়ার কোএফিশিয়েন্ট 0 হতে হবে ফর এনি জে এন্ড ফর এনি রো। তাহলে what is the coefficient of rho to the power j? j plus 1 c j plus 1 plus 2l plus 1 j plus 1 c j plus 1 minus 2 j c j plus rho naught minus 12 minus 2 c j। এটা হচ্ছে coefficient of rho j, that must be equal to 0, আর j এর মান 0 1 2 3 যে কোনো মান। এটা লিখে ফেলছি এখানে, equating coefficients of like powers। ডান দিকেও চিন্তা করতে পারো, রো টু দ্য পাওয়ার 0, রো টু দ্য পাওয়ার 1, রো টু দ্য পাওয়ার 3 ইত্যাদি আছে, কিন্তু সবগুলো কোএফিশিয়েন্ট 0। তাহলে বাঁ দিকের রো টু দ্য পাওয়ার জে কোএফিশিয়েন্ট আর ডান দিকের রো টু দ্য পাওয়ার জে এর কোএফিশিয়েন্ট সমান হতে হবে। ডান দিকের কোএফিশিয়েন্ট 0, বাঁ দিকের কোএফিশিয়েন্ট 0 হতে হবে ফর any j। This is the coefficient of rho to the power j on the left hand side, আর এটা হচ্ছে on the right hand side। তাহলে এরকম একটা ইকুয়েশন পেলাম। দেখো সি জে প্লাস 1 দুই জায়গায় আছে, আর সি জে দুই জায়গায় আছে। সি জে প্লাস 1 থেকে এসছে, এখান থেকে এসছে,
আর সিজি এসছে এখান থেকে আর এখান থেকে। ওকে, তাহলে এখন তাহলে এটা করো CJ1 equal to some constant time CJ, এটা অথবা CJ1 ডিভাইড বাই CJ যদি করো, CJ এর কোএফিশিয়েন্ট গুলো ডান দিকে নিয়ে যাও, CJ কে ডান দিকে নিয়ে যাও, ডান নিলে কি হবে প্লাস 2J প্লাস 2L প্লাস 2 2JL প্লাস 1 আর এটা মাইনাস রো নট মাইনাস রো, আর এটাকে CJ প্লাস 1 এর কোএফিশিয়েন্ট দিয়ে ভাগ দাও। CJ প্লাস 1 এর কোএফিশিয়েন্ট কি J প্লাস 1 প্লাস 2L প্লাস 1 J প্লাস 1, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ CJ প্লাস 1। এই কোএফিশিয়েন্টটাকে সিম্পলিফাই করে লেখো, J প্লাস 1 কমন নাও, প্লাস 1 কমন নিলে কি হবে J প্লাস 1, তারপরে ফ্যাক্টর কি J প্লাস 2L প্লাস 2, J প্লাস 2L প্লাস 2, তাহলে এটাই হলো CJ plus 1 equal to some constant, some function of J into CJ। এটাকে বলে রিকারশন ফর্মুলা। রিকারশন ফর্মুলা, রিকারশন ফর্মুলা কি দেয় আমাকে? রিকারশন ফর্মুলা আমাকে কি দিচ্ছে? This recursion formula determines the coefficients, সবগুলো কোএফিশিয়েন্ট আমাকে দেবে যদি আমি প্রথমটা জানি। প্রথম কোএফিশিয়েন্ট কি 0, C0, আমার তো সাম শুরু হয়েছে তো J equal to 0 থেকে, J equal to 0 থেকে, তাহলে C0 আছে, তারপরটা হচ্ছে C1, এইখানে দেখতে পারো বেটার, আমার তো সাম শুরু হয়েছে 0 থেকে, B এর সাম, তাহলে B এর হচ্ছে C0, তারপরের টার্মটা কি C1 রো, তারপরের টার্মটা কি C2 রো স্কয়ার। সাপোজ আমি তোমাকে C0 দিয়ে দিলাম, সে কিভাবে দিলাম সেটা অন্য ব্যাপার, সাপোজ ইউ নো C0, তাহলে আর অন্য কিছু আর কিছু বলতে হবে, অন্য কিছু তুমি অন্য কোএফিশিয়েন্ট গুলো এই রিকারশন ফর্মুলা থেকে বের করে নিয়ে আসতে পারবে। সে তুমি জানো C0 জানলে এই ফর্মুলা ব্যবহার করে C1 বের করো, এখন তোমার C1 বের হলো, C1 জানলে আবার একই ফর্মুলা ব্যবহার C2 করো, C2 পেয়ে গেল। C2 যেহেতু এখন জানো, এই একই ফর্মুলা ব্যবহার করে ডান দিকে C2টা বসাও আর J equal to 2 বসাও ডান, তুমি C3 পেয়ে যাবে। C3 পেয়ে গেলে এখন সেই C3 ডান দিকে বসাও, J equal to 3 আর J equal to 3 এখানে বসাও, তাহলে C3 আর এই কোএফিশিয়েন্ট, তাহলে C4 পাবে। এই করে করে তুমি সব C পেয়ে যাবে আপ টু ইনফিনিটি। একটা কোএফিশিয়েন্ট তুমি পাচ্ছ না এই রিকারশন ফর্মুলা। রিকারশন ফর্মুলা মানে ধাপে 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 সবগুলো কোএফিশিয়েন্ট বের করে ফেলছো যদি প্রথমটা তুমি জানো C0। তুমি এখন বলো প্রথম কোএফিশিয়েন্ট যেটা C0 ওটা আসবে কোত্থেকে, ওটা পাবে কোত্থেকে? কেউ বলো, শফিউল বলো। C0 নরমালাইজেশন থেকে, একটা কোএফিশিয়েন্ট পাবে না C0। তুমি এসেনশিয়ালি কি পাচ্ছ? এসেনশিয়ালি তুমি পাচ্ছ রেশিও বিটুইন এনি কোএফিশিয়েন্ট CJ প্লাস and C0। তুমি C1 বাই C0 জানো, তারপর তুমি এই ফর্মুলা থেকে C2 বাই C1 জানো। C1 তো হচ্ছে C1 বাই C0 তো তুমি জানো, তাহলে এখান থেকে C2 বাই C0 জানো। Essentially you can calculate any of the coefficients as a multiple of C0. C1 equal to some constant times C0, C2 equal to some constant times C0, ওইভাবে বের করবে। সরাসরি এখানে C2 equal to some constant times C1, C1 আবার some constant times C0, তাহলে C2 equal to some constant times। Essentially তুমি পাচ্ছ ratio of all the coefficients to the first coefficient। Okay, C1 by C0 পাচ্ছ, আর C0 by C0 তো আর বলতে হয় না, তো C1 by C0 পাচ্ছ, C2 by C0 পাচ্ছ, ইত্যাদি সব পাচ্ছ। মোদ্দা কথা হচ্ছে এই ফর্মুলা দিয়ে, রিকারশন ফর্মুলা দিয়ে C0 যদি জানা থাকে
তাহলে C1 C2 C3 C4 আপ টু C ইনফিনিটি জেনে যাবে। C0 তুমি জানবে ফ্রম নর্মালাইজেশন। তাই এখানে বলছি যে রিকারশন ফর্মুলা, এটাকে বলে রিকারশন ফর্মুলা। The recursion formula determines the coefficients, এগুলো কোএফিসিয়েন্ট ডিটারমিন করবে, and hence the function v, কোএফিসিয়েন্ট পেলে তো ফাংশন v পেয়ে যাবে। কিভাবে পাবে? We start with C0, C0 তোমাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তুমি একটা কিছু নিয়ে নেবে, C0 equal to 1 ধরে নাও, অথবা C0 ই রাখো। We start with C0, then equation 21 gives C1 equal to some constant times C0, এইভাবে পাবে। Putting C1 back in equation 21, we get C2. সরাসরি পাবে C2 as a function of C2 equal to some constant times C1. আবার আগের স্টেপে পেয়েছো C1 equal to some constant times C0, এখান থেকে পেলে equal to some constant times C0, সেটা বসাবে, ওই C0 টা কমন হয়ে যাচ্ছে। এখন দেখো for large J, তো যেহেতু এটা ইনফিনিট সিরিজ, আমি যদি যেটাকে লার্জ ধরি, ফর লার্জ যেহেতু শুরু হচ্ছে 0 থেকে, 0 1 2 3, তারপরে যে আস্তে আস্তে লার্জ হচ্ছে 10 20 30 ইত্যাদি, 10 11 12 13 করে 50, 51 52 53 করে 100 100 যেতেই থাকছে, শেষ নাই। যে যখন লার্জ হবে তখন রিকারশন ফর্মুলাটা কি হবে? ফর লার্জ জে, এটা দরকার আছে, একটা সিম্পলিফাই করতে চাই। ফর লার্জ জে, large J corresponds to large rho where the higher powers dominate. এটা মানে কি? এই J পেলে আমি কি পাবো? এই C গুলো পেলে আমি পাবো V পাবো, এটা আমি চাই, বাট V is a function of rho। আবার রো এর মান কিন্তু 0 থেকে ইনফিনিটির মধ্যে যেতে পারে। রো এর মান যদি খুব কম নাও, ধরো 0.1 অথবা 0.01, একেবারে অরিজিনের কাছাকাছি, তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইডে যদিও সামটা লেখা আছে আপ টু ইনফিনিটি না নিলেও চলে। কেন? কয়েকটা টার্ম রেখে দিলে আর বাকিগুলো নেগলেক্ট করলে কোনো ক্ষতি হয় না। কেন? এখানে যে সাকসিডিং টার্মস গুলো আছে, সাকসেসিভ টার্মস গুলো আছে, প্রথম টার্মটা হচ্ছে রো টু দ্য পাওয়ার 0, ওটা 1, রো এর মান যাই হোক না কেন। দ্বিতীয় টার্ম হচ্ছে রো টু দ্য পাওয়ার 1, ওটা ধরো 0.01 মাল্টিপ্লাইড বাই C1। তারপরের টার্মটা হচ্ছে C2 রো স্কোয়ার, 0.01 এর স্কোয়ার, 0.01 এর স্কোয়ার কত? 0.0001, আরো ছোট হয়ে গেল। তারপরের টার্মটা কি? রো কিউব C3। সাকসেসিভ টার্মস গুলো ছোট হয়ে যাচ্ছে, ফলে বেশি দূর যেতে হবে না, এক পর্যায়ে টার্মস গুলো নেগলিজেবল যাবে। 5-6টা টার্ম রাখলে তারপরে রাখার প্রয়োজন পড়বে না। সেখানে হাই জে এর জন্য, জে ইকুয়াল টু ভেরি লার্জ সি এর মান কত সেটা না জানলেও আমার চলবে, কারণ আমি জে ইকুয়াল টু ভেরি লার্জ রাখবো না, তার আগে আমি এটা ট্রাঙ্কেট করে দেবো। ম্যাথমেটিক্যাল এটা পাওয়ার সিরিজ, এটা ট্রাঙ্কেট করা যাবে আফটার এ ফিউ টার্ম, যদি রোটা স্মল হয়। রো স্মল হলে লার্জ এর দরকার নেই, কিন্তু রো যদি লার্জ হয় তখন লার্জ যেগুলোরই বেশি দরকার, সেগুলো তো ডমিনেটিং টার্ম, তখন রো স্কোয়ার, রো কিউব, আগের টার্মের চাইতে পরের টার্মটা বড়, প্রতিটা পাওয়ার বাড়লে রো বাড়ছে, বাড়ছে, ওই টার্মটা বাড়ছে। ফার্স্ট টার্মটা কনস্ট্যান্ট 1, দ্বিতীয় টার্মটা রো, এটা বেশ বড় সড়ো কারণ রো ইজ ভেরি লার্জ। তৃতীয় টার্মটা রো স্কোয়ার, একটা বড় টার্মের স্কোয়ার করলে আরো বড় হয়, একের কম একটা টার্মের স্কোয়ার করলে আরো ছোট হয়, একটা ভগ্নাংশের স্কোয়ার করলে আরো ছোট হয়। রো যদি বড় হয়, রো স্কোয়ার আরো বড়, রো কিউব আরো বড়, কিন্তু ওভারঅল কনভার্জেন্ট থাকবে। তাহলে তখন কিন্তু আমার হাই যে ভ্যালু গুলোই বেশি হবে, সেগুলো আমাকে রাখতে হবে, হাই যে ভ্যালু গুলো, যে তখন লার্জ যেগুলাই কন্ট্রিবিউট করবে বেশি ওই সামে। তাই বলছি আর কি এখানে ফর লার্জ জে
লার্জে রাখার প্রয়োজন কখন পড়ে? যখন রো লার্জ, যখন রো খুব ক্ষুদ্র, একের চাইতেও কম, তখন লার্জে রাখার দরকার, কারণ তখন আমি সিরিজটাকে ট্রাঙ্কেট করতে পারি। ফর large J this money large J, this corresponds to large rho where higher powers dominate. রো যদি লার্জ হয়, পাওয়ার যত বেশি তত ওই টার্মটা তত বড়। The recursion formula can be for large J, এখানে একটা অ্যাপ্রক্সিমেট করি। J খুব লার্জ, তাহলে উপরে শুধু টুয়াইস J রাখবো, বাকি সব নেগলেক্ট করব। টুয়াইস L, 2, রো নট সব নেগলেক্ট করব। আর নিচে এখানে জে রাখবো আর এখানে J + 1 রাখবো। তুই বলতে পারো এখানেও জে রাখতে পারতে, রাইট? এখানে নিচে J স্কোয়ার অথবা J + 1, J + 1 সুবিধা হয়, সেই সুবিধাটা দেখাবো একটু পরে। তাহলে ফর লার্জ জে আমি এটাকে অ্যাপ্রক্সিমেট করে ফেলতে পারি। Cj + 1 = টুয়াইস J ডিভাইড বাই J ইন্টু J + 1, ওটাকে J স্কয়ারও লেখা যায়, টাইমস Cj। তো Cj + 1 is approximately equal to twice J into J + 1. এইখানে J + 1টা নেগলেক্ট করেন নাই কেন? নেগলেক্ট করলেও যা, নেগলেক্ট না, ওকে, নেগলেক্ট না করলে একটা সুন্দর একটা ফর্মুলা আমি করতে পারি। এখন দেখো এখানে কিন্তু একটা Cj আছে, টার্মটা মুছে গেছে। Cj + 1 is approximately equal to twice J over J into J + 1 Cj। হয়নি, J + 1 রাখা J রাখা একই কথা, কারণ J লার্জ। তাহলে এটা হবে এই J কাটলো, 2 ডিভাইড বাই J + 1, 2 ডিভাইড বাই J + 1 লেখা, 2 ডিভাইড বাই J লেখা একই কথা, 2 ডিভাইড বাই J + 1 টাইমস Cj। এটা ফর লার্জ J। If this were exact, এই ফর্মুলাটা যদি এক্সাক্ট হতো ফর অল J, এই ফর্মুলা যদি এক্সাক্ট হতো, if this formula was exact, I mean if this formula were valid for all J এর জন্য ভ্যালিড না। J এর মান একটা নির্দিষ্ট মান পার হয়ে গেলে এটা ভ্যালিড। ধরো J এর মান 10 পার হয়ে গেলে এটা লেখা যাবে, আমার অথবা J এর মান 100 পার হলে এটা লেখা যাবে, 100 পরে, 100 পর্যন্ত এটা হবে না। কিন্তু তোমার 0 থেকে 100 পর্যন্ত এটা ভ্যালিড না। ভ্যালিড না হলেও আমি যদি ধরে নিই এটা ভ্যালিড, তাহলে আমি ভুল করছি। রো একটা কি, আমি একটা রো এর মান নিলাম বড় সড়ো, রো এর মান 40, অথবা রো এর মান 2.6, রো এর মান 2.6 নিলে যে 100 পর্যন্ত এটা ভ্যালিড না, 100-র উপরে গেলে J এর মান 100-র উপরে গেলে এইভাবে লেখা যায়। তাহলে এই ফর্মুলাটা 100 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যালিড। আর J এর মান 0 to 100 ভ্যালিড না। তারপরে যদি বলে নেই সেই J এর জন্য 2.6 J সেই রো এর জন্য এই অ্যাপ্রক্সিমেট ফর্মুলা যদি সব J এর জন্য ভ্যালিড হতো, 0 থেকে 99 পর্যন্ত ভ্যালিড হতো, এই ফর্মুলা ব্যবহার করে যদি আমি সব J এর জন্য এই ফর্মুলা ধরে নিয়ে যদি আমি VL এর একটা ফর্মুলা লিখি, তাহলে আমার কিছু ভুল হচ্ছে, কিন্তু সেই ভুলটা ফাইনাইট। ভুল যতই হোক না কেন একটা ইনফিনিটি হতে পারে না, কারণ আমি তো ভুল করছি 99 পর্যন্ত ভুল করছি, 0 থেকে 100 ইনফিনিটি পর্যন্ত সব টার্মে যদি ভুল করি, এই ভুলটাই যোগ করে করে আমার ইনফিনিটি হতে পারে। কিন্তু এটা যদি আমি এক্সাক্ট ধরে নিই ফর অল J, আমি যে এরর যেটা করছি সেটা ফাইনাইট, সেটা ইনফিনিটি হতে পারে না, সেটা ফাইনাইট। তাহলে এটা যদি এক্সাক্ট, আর অবশ্য ছোট টার্মস গুলোতে J = 0 to 99 ভুল করা খুব বেশি একটা ক্ষতি করবে না, কারণ আমার রো তো লার্জ নিয়েছি। রো লার্জ নিলে তো পরের টার্ম গুলো J এর মান যখন বেশি, পাওয়ার সিরিজের শেষের দিকের টার্ম গুলো তো ডমিনেট করে বেশি, কন্ট্রিবিউট করে বেশি, প্রথম দিকের টার্মস গুলো তো কন্ট্রিবিউট কম করে রিলেটিভলি, পার্সেন্টেজ ওয়াইজ।
ফলে খুব বেশি একটা ক্ষতি হবে না, এরার হবে, এরারটা ফাইনাইট। আচ্ছা, এটা যদি ধরে নেই সব জায়গায় সত্যি, তাহলে কি? if this were এই ফর্মুলা, if this were exact, then সিজে কে এইভাবে লেখা যাবে। দেখো সিজে এর একটা ফর্মুলা করি। সিজে যে কোনো জে, সিজে সিজে মাইনাস ওয়ান গুণ সিজে মাইনাস ওয়ান মাইনাস টু গুণ সিজে মাইনাস টু সিজে মাইনাস থ্রি, এই করে 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 আপ টু সি ওয়ান বাই সি নট টাইমস সি নট। এখানে কটা আছে? সি ওয়ান বাই সি নট, তারপরেরটা কি? সি টু বাই সি ওয়ান, তারপরেরটা কি? সি থ্রি বাই সি টু, এই করে করে সি জে মাইনাস ওয়ান জে মাইনাস টু সি জে মাইনাস ওয়ান। সব এগুলো রেশিও, এই রেশিও গুলো আমার জানা আছে। দুটো সাকসেসিভ সি এর মধ্যে রেশিও আমার জানা আছে। এটা এই ফর্মুলাটা কারেক্ট ফর লার্জ জে, আমি ধরে নিচ্ছি কারেক্ট ফর অল জে আপাতত। তাহলে এই রেশিও কয়টা রেশিও আছে এখানে? 1 2 3, যে সংখ্যক রেশিও আছে সিজে ইকুয়াল টু যে সংখ্যক রেশিও টাইমস সি নট। করে যে C5 হলে কি হবে? C5 করে দেখো না, C5 করে দেখো কটা রেশিও আছে? 5টা রেশিও থাকবে। C5 করে দেখো, C5 কে এভাবে লেখা যাবে না? C5 বাই C4 গুণ C4 বাই C3 গুণ C3 বাই C2 গুণ C2 বাই C1 গুণ C1। কয়টা রেশিও করেছি? 2 3 4। C2 বাই C1 বাই C নট গুণ C নট, এই 5টা রেশিও হচ্ছে, রাইট? তাহলে ওখানে করেছি সিজে, ওই রেশিওর সংখ্যা হচ্ছে যে সংখ্যক রেশিও আছে। প্রতিটা রেশিওর মান আমি জানি, আমি মান এই ফর্মুলা থেকে নিয়ে আসবো। দেখো সি জে প্লাস ওয়ান বাই সি জে, এখান থেকে দেখো সি জে প্লাস ওয়ান বাই সি জে ইকুয়াল টু 2 ওভার জে প্লাস, এটা আমি আমার খাতায় একটু লিখি তারপরে আবার সি জে প্লাস ওয়ান বাই সি জে ইকুয়াল টু 2 ওভার জে প্লাস ওয়ান ফর অল জে। ওকে, এটা আমি সব শেয়ার করে কিভাবে? সব শেয়ার করা যায় না? সব শেয়ার এখানে আছে। এইটা এখান থেকে বলো দেখি তাহলে C5 by C4 সফির বলো C5 by C4 এর মান কত? উপরেরটা J plus 1, এখানে J plus 1 2 by 5 C20 C19 কত? 2 by উপরেরটা 2 by 20 2 by 20 C J plus 1 by C J equal to 2 over J plus 1। ফর্মুলা খেয়াল করো, C J by C J equal to 2 J plus 1। তাহলে by C0 কত? C1 by C0 কত? এই ফর্মুলা যদি কারেক্ট হয় 2, হ্যাঁ 2 by 1 মানে 2। C100 আর C101 by C100 কত? 101। এইভাবে যাবে। এই ফর্মুলা নিয়েছি Cj plus 1 by Cj equal to 2J plus 1। তাহলে Cj কে আমি লিখলাম, এইখানে কয়টা রেশিও আছে? যে সংখ্যক রেশিও আছে, ফাইনালি হচ্ছে গুণ চিহ্ন। এখন দেখো Cj by Cj minus 1 এটা কত? 2 by Cj minus 1 Cj minus, এটা কত? 2 divided by J minus 1। তারপরটা কি হবে? 2 divided by J minus 2। তারপরটা হচ্ছে Cj minus 2 divided by Cj minus 3।
তাহলে এটা হবে 2j minus 2, এটা কত 2 ডিভাইড বাই 1, তাহলে উপরে 2 আছে, 2 2 2 2 কয়বার আছে যে সংখ্যা যে সংখ্যা আছে, তাহলে 2 টু পাওয়ার j, আর নিচে কি আছে 1 2 3 4 গুণ ওর আপ টু j, j ফ্যাক্টরিয়াল, তাহলে cj টু 2 টু দ্য পাওয়ার j, j ফ্যাক্টরিয়াল c নট। এই ফর্মুলাটা যদি এক্সাক্ট হতো ফর অল j, তাহলে আমার ভিএল কি হতো, ভিএল হতো এইটা, ভিএল তো হচ্ছে cj রো j, ভিএল হচ্ছে cj রো j সাম ওভার j 0 টু ইনফিনিটি, সব j এর জন্য cj হচ্ছে এই ফর্মুলা। তাহলে cj এর পরিবর্তে লেখো 2 টু দ্য পাওয়ার j ফ্যাক্টরিয়াল c নট, c নটটা কনস্ট্যান্টের বাইরে নিয়ে আসো, c নটটা কমন হয়ে গেল। এটা কি c নট টাইমস একটা সাম, এটা কি আমি একটা ইয়ে করি, আবার ইয়েতে যাই, স্টপ শেয়ার করে নিউ শেয়ার না, স্টপ শেয়ার, e to the power x, এটা কত 1 plus x plus x square by 2 factorial x cube by 3 factorial এই করে করে পাওয়ার সিরিজ। এটাকে যদি লেখো সাম ওভার j 0 to infinity x to the power j, j factorial, খেয়াল রাখো 0 factorial equal to 1, 1 factorial equal to 1, 2 factorial হচ্ছে 2 into 1 equal to 3 factorial হচ্ছে 3 গুণ 2 গুণ 1, এইভাবে। ফ্যাক্টোরিয়াল সংজ্ঞা কি 0 factorial 1, 1 factorial 1, এইটা এইভাবে লেখা যাবে। e to the power 2x যদি করি, এখানে ফর্মুলা কি হবে, e to the power x এর পরিবর্তে ফর্মুলা যে থাকে e to the power 2x, e to the power x হলে এটা, e to the power 2x হলে কত summed over j from 0 to infinity 2x raised to the power j, j factorial, এক্সপোনেন্ট এখন x না 2x, তাহলে summed over j 2 to the power j factorial x to the power j, একই কথা। এগুলো তোমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন তোমাদের জানা উচিত, তোমরা জানো নিশ্চয়ই। ওকে, এখন আমি স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করে কিভাবে, স্ক্রিন শেয়ার সব ভুলে যাচ্ছি, তো এত বছর এত মাস করলাম তারপরে ভুলে যাচ্ছি কেন। তাহলে এটা কত 2 রো raised to the power j divided by j factor, তাহলে এটা কত হলো twice রো। এখন বলতে পারো এটা কিন্তু ডেঞ্জার, এটা তো হতে পারে না, এরকম হবে পাওয়ার সিরিজ হলে এরকম হবে, বুঝলেন কিভাবে, আপনি তো ওখানে ভুল করেছেন, এই একই ফর্মুলা তো আপনি সব জের জন্য ব্যবহার করেছেন, করে তো এটা পেলেন, ভিএল এর ফর্মুলা পেলেন এটা, এইখানে একটা ভুল করেছেন, তো সিজে সব জের জন্য একই ফর্মুলা ব্যবহার করে এটা পেয়েছেন। আমি কোনো ভুল করেছি কিন্তু ইনফিনিট নয়, সেই ভুলটা ফাইনাইট, সেই ভুলটা আছে এখানে, সেই ভুল সহ ভিএল গোস টু পাওয়ার ই টু দ্য পাওয়ার, ভিএল বিহেভস লাইক ই টু দ্য পাওয়ার টুয়াইস রো। এখন টুয়াইস রো বড় সংখ্যা, রো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে, ই টু দ্য পাওয়ার টুয়াইস রো বৃদ্ধি পাচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে, রো টেন্ডস টু ইনফিনিটি, এটা টেন্ডস টু ইনফিনিটি। ইন দ্য অ্যাসিম্পটোটিক রিজিয়ন ভি গোস টু ইনফিনিটি। যখন ভিএল ইনফিনিটি হচ্ছে ভুল সহ, ওই ভুলটা শোধালেও ইনফিনিটি হবে, কারণ ভুলটা তো ফাইনাইট, ভুলটা তো ইনফিনিটি নয়। আমি চাচ্ছি ভিএল এর অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার ফর লার্জ রো, অ্যাসিম্পটোটিক্যালি আমি দেখছি ভিএল ইজ বিহেভিং লাইক ই টু দ্য পাওয়ার টুয়াইস রো, এখানে একটা ভুল আছে, ওই ভুলটা ফাইনাইট, ওই ভুল সহ আমি দেখছি যে as rho tends to infinity, VL goes to infinity. তাহলে
অ্যাসিম্পটোটিক রিজনে আমি যদি ভুলটা শুধরেও দেই, অ্যাসিম্পটোটিক রিজনে যে বিয়ার টেনফিনিটি হবে এই কনক্লুশনটা পাল্টাবে না, কারণ আমার ভুলটা হচ্ছে ফাইনাইট। এই জন্যই তারা করে নিয়েছে ইফ দিস ওয়ার এক্সাক্ট। এত এক্সপ্লেন করে নেই গ্রিফিথস, এটা গ্রিফিথস থেকে নেওয়া। এই হবে, এই যদি হয় ভিএল এর অ্যাসিম্পটোটিক ফর্মুলা, ভিএল যদি পাওয়ার সিরিজ হয়, ইনফিনিট পাওয়ার সিরিজ হয়, ভিএল would behave like e to the power twice rho as rho tends to infinity, multiplied by a constant, constant দিয়ে গুণ দেওয়া না দেওয়া একই কথা। ভিএল একটা ইনফিনিটিকে কনস্ট্যান্ট গুণ দিলেও ইনফিনিটি, তো ভিএল টেন্ডস টু ইনফিনিটি লাইক e to the power twice rho। তাহলে ইউএল এর কি অবস্থা দাঁড়ায়? ইউএল তো আমার চাই, ইউএল চাই, ইউএল বাই রো চাই, কিন্তু আপাতত ইউএল কি হবে? ইউএল হচ্ছে রো টু দ্য পাওয়ার এল প্লাস 1 e to the power minus rho ভিএল। এটার অ্যাসিম্পটোটিক, এই ভিএলটা যদি ইনফিনিট পাওয়ার সিরিজ হয় তাহলে অ্যাসিম্পটোটিক্যালি এটা হবে ইউএল অ্যাসিম্পটোটিক্যালি হবে, অথবা ফর এনি রো হবে। যদি ভুলটা ধরে নেই, ভুল সহ ফর এনি রো ইউএলটা হবে এই রূপ, ই টু পাওয়ার টুয়াইস রো ইয়ে করে ই টু পাওয়ার রো, তাহলে ইএল দাঁড়াবে ই টু দ্য পাওয়ার রো। এখানে তো প্রবলেম, rho to the power l plus 1 e to the power rho, this goes to infinity as rho tends to infinity। তুমি বলতে পারো আমি তো ইউএল চাই না, ইউএল ভাগ রো চাই, এটাকে রো দিয়ে ভাগ দাও, রো দিয়ে ভাগ দিলেও it goes to infinity, e to the power rho goes to infinity fast than any power of rho। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। ভিএলটাকে যদি ইনফিনিট পাওয়ার সিরিজ রাখি তাহলে এটা হচ্ছে না, প্রবলেম হচ্ছে। তো ইউএলটা এইরূপ হচ্ছে, which blows up at large rho হয়ে যায়, হলো না। কিন্তু একটা ওয়ে আউট আছে, এটাকে ফাইনাইট বানানোর একটা ওয়ে, দি অনলি ওয়ে, এটা কিন্তু ইন্টারেস্টিং, একটা ওয়ে আউট। রোটা আমি বলবো যে একটা ওয়ে আউটটা কি, এটা ইন্টারেস্টিং। এটা সব সময় এগুলো ভিএলটা ইনফিনিট পাওয়ার সিরিজ ধরলে ভিএল বিহেভস ব্যাডলি ইন দ্য অ্যাসিম্পটোটিক রিজন, ভিএল ব্যাডলি বিহেভ করছে, এটা মানে কি ভিএল ইনফিনিট হয়ে যাচ্ছে, ইট গোয়িং টু ইনফিনিটি লাইক ই টু দ্য পাওয়ার টুয়াইস রো। ওকে, এটাই খারাপ, এক্সপোনেনশিয়াল। এটা এত ফাস্ট ভিএলটা ইনফিনিটি দিকে যাচ্ছে যে এই ইউএল কে সঙ্গে এই ই টু দ্য পাওয়ার মাইনাস রো দিয়ে গুণ দেওয়ার পরেও এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। এর একটা পজিটিভ রো পাওয়ার এসে গেছে ইউএল এর, তাহলে এটা হবে না। এটার একমাত্র সলিউশন হচ্ছে ভিএলটা পাওয়ার সিরিজ নেওয়া যাবে না, পাওয়ার সিরিজ মানে ইনফিনিট সিরিজ নেওয়া যায়। এই ইনফিনিট সিরিজকে ট্রাঙ্কেট করে ভিএলটাকে একটা পলিনোমিয়াল করে দেব, পলিনোমিয়াল করে দিলে ভিএল ফাইনাইট। ওই পলিনোমিয়ালের টার্মই থাকুক না কেন, 100, 200, 1000, 1 কোটি, 2 কোটি, 10 কোটি, কিন্তু 10 কোটি তো ফাইনাইট, ইনফিনিটি না। পলিনোমিয়াল মানে ফাইনাইট সংখ্যক টার্ম। নর্মালি আমাদের যখন অঙ্ক টঙ্ক প্র্যাকটিসে, ইন প্র্যাকটিস 100টা টার্ম আমার রাখতে হবে না, পাওয়ার সিরিজ করে দেব, পাওয়ার সিরিজকে আমি পলিনোমিয়াল করে দেব। পলিনোমিয়াল অর্ডার হয় তো 0 অর্ডার হবে, তার মানে ভিএলটা তখন কনস্ট্যান্ট অর্ডার হবে, ভিএলটা তখন লিনিয়ার, সেকেন্ড অর্ডার, ভিএলটা তখন কোয়াড্রেটিক, থার্ড, ফোর্থ, ফিফথ, এর বেশি আমাদের লাগবে না। অফ অর্ডার 5 কোটি এটা লাগবে না, 5 কোটি অর্ডারে রাখলে ওটা ফাইনাইট। হাইয়েস্ট পাওয়ার অফ রো 5 কোটি, কিন্তু ট্রাঙ্কেট করে দিয়েছি। বি কে আর পাওয়ার সিরিজ করলাম না, বি becomes a polynomial of some finite order। পলিনোমিয়াল মানে অর্ডারটা ফাইনাইট, আর পাওয়ার সিরিজ মানে অর্ডারটা ফাইনাইট না। রো টু দ্য পাওয়ার 10, 11, 1 কোটি ইনফিনিটি যাবে, রো টু দ্য পাওয়ার ইনফিনিটি পর্যন্ত যাবে, ওটা পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ হলে প্রবলেম, পলিনোমিয়াল হলে প্রবলেম হবে না। পলিনোমিয়াল হলে বিটা ফাইনাইট হবে, আর ভি কে মাল্টিপ্লাই করবে ই টু দ্য পাওয়ার মাইনাস রো দিয়ে, এটা ভি এইরূপ হবে না, ভি হবে ফাইনাইট পাওয়ার সিরিজ।
অসীম হবে না, সসীম হবে। এটাকে ই টু দ্য পাওয়ার মাইনাস রো দিয়ে গুণ দিচ্ছ, সব মিলে এটা ফাইনাইট থাকবে অ্যাজ রো টেন্ডস টু ইনফিনিটি। ওকে, তাহলে ভি এর এই বিহেভিয়ারটা রাখা চলবে না। The fact that v behaves like e to the power twice rho when rho is large, এটা হয় যখন ভিটা পাওয়ার সিরিজ। ভিটাকে যদি আমি ট্রাঙ্কেট করে দেই, পাওয়ার সিরিজটাকে যদি থামিয়ে দেই, তার মানে ভিটাকে যদি আমি পলিনোমিয়াল হিসাবে নেই, অটোমেটিকলি পাওয়ার সিরিজ ট্রাঙ্কেট করে দেবে। ট্রাঙ্কেট করার কন্ডিশন কি একটু পরে আমি করবো। যদি ট্রাঙ্কেট করতে সক্ষম হই তাহলে ভিটা ফাইনাইট। ওই পলিনোমিয়ালের অর্ডার যাই হোক না কেন ভিটা ফাইনাইট, কারণ অর্ডারটা ফাইনাইট। তখন ইউটা would tend to 0 as rho tends to infinity. You would have the correct behavior. U কে রো দিয়ে ভাগ দেওয়ার পরেও ওটা 0, ওটা will tend to 0. রো দিয়ে ভাগ দেওয়ার পরেও পুরোটাও tend to 0. But e to the power minus rho divided by rho tends to 0. এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা আমি যখন লেজেন্ডার পলিনোমিয়াল করি সেখানে ওই ইকুয়েশনের সলিউশন করতে যাই পাওয়ার সিরিজ করে লেজেন্ডার ইকুয়েশনের, রাইট? পাওয়ার সিরিজ ইনফিনিট সিরিজ রাখি তাহলে চলে না, ট্রাঙ্কেট করলে ঠিক আছে। ট্রাঙ্কেট করে পলিনোমিয়াল বানাতে হবে। পলিনোমিয়াল বানাতে হলে কি কন্ডিশন সেটা আবিষ্কার করে নেবে। এখানে আমি কে পলিনোমিয়াল বানাবো, পাওয়ার সিরিজকে ট্রাঙ্কেট করে দেব। কিভাবে করব? The only way to salvage the situation, এই যে ইউএল তে ইনফিনিটি হয়ে যাচ্ছে in the asymptotic region, the only way to salvage this is to impose an extra condition, আরেকটা এক্সট্রা কন্ডিশন ইম্পোজ করতে হবে যাতে করে ওই পাওয়ার সিরিজটা ট্রাঙ্কেট হয়ে যায়, so that terminates, that is VL becomes a polynomial. সেই এক্সট্রা কন্ডিশনটা কি? সেই এক্সট্রা কন্ডিশন আমার রিকারশন ফর্মুলা থেকে আসবে। দেখো না কি হয়। Suppose that the highest power of rho in the polynomial is j max. লিখেছি এইভাবে, এইভাবে লিখেছি। প্রথমেই দেখো, এগুলো মনের সামনে রাখার চেষ্টা করো। ভি কে লিখেছি এইভাবে, ইনিশিয়াল লিখেছি পাওয়ার সিরিজ ইনফিনিটি পর্যন্ত আছে, সি জে রো জে। এখন যদি বলি এখানে ম্যাক্সিমাম পাওয়ার থাকতে হবে জে ম্যাক্স। জে ম্যাক্স এর মান জানি না আমি, একটা ম্যাক্সিমাম পাওয়ার থাকতে হবে। জে ম্যাক্স এর মান 1 2 3, 1 কোটি 10 কোটি 100 কোটি হতে পারে, যাই হোক না কেন জে এর একটা ম্যাক্সিমাম পাওয়ার আছে, জে ম্যাক্স। তার মানে ভিটা তখন পলিনোমিয়াল। জে এর যদি একটা ম্যাক্সিমাম মান থাকে, ওই ম্যাক্সিমাম মানের পরে গুলো যদি শূন্য হয়ে যায় তাহলে ভি এর ম্যাক্সিমাম পাওয়ার হবে জে ম্যাক্স। ভি এর ম্যাক্সিমাম পাওয়ার যদি হয় জে ম্যাক্স, ধরো জে ম্যাক্স এর মান, তাহলে সি 5 পর্যন্ত সি এর মান থাকবে। সি 6 এ গেলে 6 তো আর শূন্য না, জে এর মান যখন 6 তখন সি এর মান শূন্য, সি 6 শূন্য। আর সি 6 শূন্য হলে সি 7 ও শূন্য, সি 7 হলে সি 8 ও শূন্য, ওই রিকারশন ফর্মুলা থেকে। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার যদি আমি 5 চাই তাহলে সি 5 পর্যন্ত শূন্য নয়, সি 5 শূন্য নয়। সি 5 যদি শূন্য হয়ে যায় তাহলে তো ম্যাক্সিমাম পাওয়ার 5 না, ম্যাক্সিমাম পাওয়ার 4। তাহলে সি 5 শূন্য নয়। সি 5 এর নিচের গুলো শূন্য হতে পারে, সি 5 শূন্য নয়, ম্যাক্সিমাম পাওয়ার 5। অর্ডার হচ্ছে 5, অর্ডার হচ্ছে জে ম্যাক্স। তাহলে সি সাব জে ম্যাক্স শূন্য নয়, কিন্তু জে ম্যাক্স প্লাস 1 শূন্য। সি জে ম্যাক্স 1 শূন্য হলে সি জে ম্যাক্স প্লাস 2 অটোমেটিকলি শূন্য। তাহলে আমাকে সি জে ম্যাক্স প্লাস 1 শূন্য করার কন্ডিশনটা কি সেটা দেখলেই চলবে। সি জে ম্যাক্স শূন্য নয়, কারণ আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম পাওয়ার জে ম্যাক্স।
এর উপরে নাই, তার মানে সি জেম্যাক্স প্লাস 1 করলে শূন্য হতে হবে। সি জেম্যাক্স প্লাস 1 শূন্য হবে সি এর মান, সেটার কন্ডিশন কি বের করব। তারপরে সি জেম্যাক্স প্লাস 1 শূন্য হলে অটোমেটিক পরেরটাও শূন্য, জেম্যাক্স প্লাস 2টা শূন্য, যে সি জেম্যাক্স প্লাস 2 শূন্য হলে সি জেম্যাক্স প্লাস 3ও শূন্য, উপরের সবগুলো শূন্য। তাই করছি এখানে। Suppose that the highest power of rho in the polynomial is jmax. ভিটাকে তো ট্রাঙ্কেট করে দিতে হবে, ট্রাঙ্কেট করলাম to a polynomial. Polynomial is it has a certain degree. Degree হচ্ছে jmax, ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, রো এর হাইয়েস্ট পাওয়ার jmax. Then we must have c jmax শূন্য নয়, c jmax শূন্য নয়, কিন্তু jmax প্লাস 1 শূন্য হতে হবে। এই কন্ডিশনটা c jmax শূন্য নয় কিন্তু পরেরটা c jmax প্লাস 1 শূন্য, এটার কি কন্ডিশন, এটা বের করব। ওই কন্ডিশনটা ফুলফিল করলে c jmax প্লাস 1 শূন্য, একবার c jmax প্লাস 1 শূন্য করে ফেলতে পারলে বাকিগুলো উপরের গুলো অটোমেটিকলি শূন্য, কোনো কন্ডিশন ফুলফিল করুক না করুক। এটাকে শূন্য করতে গেলে যে কন্ডিশন লাগবে সেটাই আমার দরকার। তাই বলছি, then we must have c jmax not equal to 0 but c jmax plus 1 0. এটা যদি করতে পারি, this will ensure that all coefficients higher than c jmax plus 1 are also 0. ওকে, রিকারশন ফর্মুলাটা দেখে নাও। রিকারশন ফর্মুলা এটা, c5 যদি শূন্য কিন্তু c6 শূন্য করে দিলাম, c6 শূন্য হলে c7 অটোমেটিকলি শূন্য, কারণ এটা শূন্য। হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 5, যে যখন 5, c5 শূন্য নয়, c5 শূন্য নয়, তারপরেও c6 শূন্য করতে হবে। c6 শূন্য করতে গেলে কি কন্ডিশন, c5 5 থেকে 6 যাচ্ছি, এখানে যে করতে 5 ডান দিকে, 5 শূন্য নয় কিন্তু আমি c6 শূন্য চাই, তাহলে আমাকে কি করতে হবে, বাম দিকে যে করতে 5 বসালে নিউমারেটর শূন্য হবে। তাহলে আমার কন্ডিশন কি করতে হবে, c5 শূন্য নয় কিন্তু c6 শূন্য, সেটা করতে চাইলে আমি c jmax শূন্য নয়, c jmax প্লাস 1 শূন্য, এটা এনশিওর করতে হলে আমাকে কি কি কন্ডিশন ইম্পোজ করতে হবে। ডান যখন আমি j jmax নেব 2 jmax প্লাস l প্লাস 1 মাইনাস রো নট, এটা শূন্য হতে হবে। তাহলে রো নটের উপর একটা কন্ডিশন এসে গেল, রো নটের উপর একটা কন্ডিশন, এখান থেকে এনার্জি কত বের হয়ে যাবে। আচ্ছা, এখন রো নটের উপরে সেই কন্ডিশনটা দিলাম, তাহলে আমি বললাম যে রো নট হতে হবে 2 jmax প্লাস l প্লাস 1, তাহলেই c jmax শূন্য না পরেও c jmax প্লাস 1 শূন্য হলো। c jmax প্লাস 1 যদি শূন্য হয়, ডান দিকে যদি সেই শূন্য বসাই, তখন এখানে যাই হোক না কেন c jmax প্লাস 2 অটোমেটিক্যালি শূন্য। কন্ডিশনটা লাগবে, রো নটের উপরে কন্ডিশনটা লাগবে যখন হাইয়েস্ট পাওয়ার c5 শূন্য c6 শূন্য, সেটা এনশিওর করার জন্য কন্ডিশনটা কি, c6 শূন্য হলে c7 c8 c9 ওগুলো অটোমেটিক্যালি শূন্য। ওকে, আমি যদি c jmax প্লাস 1 করতে চাই, যদি সক্ষম হই একটা কন্ডিশন অ্যাপ্লাই করে, this will ensure that all coefficients higher than jmax plus 1 are also 0. jmax plus 1 0 করতে পারলে jmax plus 2 0, jmax plus 3 0, কন্ডিশন থাকুক না থাকুক। Imposing the restriction 23 on the recursion relation, এই restriction, c jmax শূন্য নয় তারপরেও jmax plus 1 শূন্য, তাহলে কি হবে, রিকারশন রিলেশনে করো, c jmax শূন্য নয় কিন্তু jmax প্লাস 1 শূন্য,
এটা করতে গেলে এখানকার নিউমারেটর শূন্য করতে হবে। তাহলে রো নট সমান সমান করতে হবে 2 জেম প্লাস এল প্লাস 1। যে কোনো রো নটের জন্য এটা হবে না। রো নটের এই মানের জন্য 2 জেম্যাক্স প্লাস এল প্লাস 1 শুধুমাত্র এই মানের জন্য এই কন্ডিশনটা ফুলফিল করবে। তাহলে রো নট হতে হবে কোথায়, এইটা ফুলফিল করতে হবে 2 জেম্যাক্স প্লাস এল প্লাস 1 মাইনাস রো নট ইকুয়াল টু 0। এখন দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা কিন্তু ইন্টিজার মান, যাই হোক না কেন এটা ইন্টিজার হতে হবে। 1 তো ইন্টিজার পজিটিভ। এল এর সম্ভাব্য মান কি কি? তো হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, সেটা তো আমরা জানি। এল এর সম্ভাব্য মান কি কি? এল এর সম্ভাব্য মান 0 1 2 3 ইত্যাদি। এল ইজ পজিটিভ ইন্টিজার ইনক্লুডিং 0। জেম্যাক্স কি? জেম্যাক্স ও পজিটিভ ইন্টিজার ইনক্লুডিং 0। জেম্যাক্স হচ্ছে হাইয়েস্ট পাওয়ার অফ রো ইন দ্য পলিনোমিয়াল ফর ভিএল। হাইয়েস্ট পাওয়ার তো ওটা তো ফ্র্যাকশনাল পাওয়ার না, হয় 0 পাওয়ার অথবা ইন্টিজার পাওয়ার। হাইয়েস্ট পাওয়ার 0 হতে পারে, তখন পলিনোমিয়ালটা একটা কনস্ট্যান্ট। হাইয়েস্ট পাওয়ার 1 হতে পারে, লিনিয়ার পলিনোমিয়াল। হাইয়েস্ট পাওয়ার 2 হতে পারে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। হাইয়েস্ট পাওয়ার 3 হতে পারে, কিউবিক পলিনোমিয়াল হতে পারে। তাহলে জেম্যাক্স হয় 0 বা পজিটিভ ইন্টিজার, এল এর মান হয় 0 নয় পজিটিভ ইন্টিজার, আর 1 তো পজিটিভ ইন্টিজার। তাহলে জেম্যাক্স প্লাস এল প্লাস 1 এই পুরোটা একটা ইন্টিজার। সেই ইন্টিজার বললাম এন, ডিফাইন করলাম এন। এন হচ্ছে প্লাস এল প্লাস 1, জেম্যাক্স প্লাস এল প্লাস 1। জেম্যাক্স এর মান কত হবে আমি জানি না, কিন্তু কি কি মান হতে পারে সেটা আমি জানি। জেম্যাক্স তো হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ার 0 হতে পারে, 1 2 3 4 তাই হতে পারে। It could be 0 or a positive integer. L is a 0 or a positive integer, আর এখানে 1। n একটা ইন্টিজার। n এর সম্ভাব্য মান কি বলো দেখি? n এর মিনিমাম মান কত হতে পারে? n এর মিনিমাম মান কত পারে? ভালো করে শুনো না। জেম্যাক্স এর মান 0 1 2 3 ইত্যাদি, এল এর মান 1 2 3 ইত্যাদি। এন এর মান কি? এন এর মান কি কি? একটা মান না, অনেকগুলো ইনফিনিট সংখ্যা মান হতে পারে। মিনিমাম স্যার 1। প্রথম কয়েকটা মান বলো। মিনিমাম কত? 1 স্যার। 1। তাহলে এন এর সম্ভাব্য মান কি কি? 1 2 3 4 5 6 7 এইভাবে করে আপ টু ইনফিনিটি। এল এর সম্ভাব্য মান কি? 0 1 2, 0 থেকে শুরু করতে হবে। 0 1 2 3 4 আপ টু ইনফিনিটি। যে ম্যাক্স এর সম্ভাব্য মান কি কি হতে পারে? 0 থেকে শুরু করতে হবে, 0 1 2 3 4 আপ টু ইনফিনিটি। তাহলে এন এর সম্ভাব্য মান কি কি হতে পারে? 1 থেকে শুরু হবে, 1 2 3 4 6 আপ টু ইনফিনিটি। 0 মানটা নাই, কারণ এন এর মধ্যে একটা 1 অলরেডি একটা আছে। স্যার আমরা না ধরলাম জেম্যাক্স নট ইকুয়াল টু 0। জেম্যাক্স এর মান নট জেম্যাক্স এর মান 0 নট ইকুয়াল টু 0 না, 0 ম্যাক্স পাওয়ার তো 0 হতে পারে। কন্ডিশন তো ছিল জেম্যাক্স প্লাস 1 ইকুয়াল টু 0, আর জেম্যাক্স জেম্যাক্স প্লাস 1 না 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 না, ভুল করছো। জেম্যাক্স প্লাস 1 0 নয়, সি জেম্যাক্স প্লাস 1 0। ও স্যার বুঝতে পারছি। জেম্যাক্স প্লাস 1 তো 6। জেম্যাক্স যদি 5 হয়, জেম্যাক্স প্লাস 1 6, সি 6 0, সি 5 0 নয়, সেটাই বলছি। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার হবে 5। বুঝতে পারছো? জেম্যাক্স 1 0 না, সি জেম্যাক্স প্লাস 1 0। জেম্যাক্স প্লাস 1 তম, সি 0। কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার মান তো 0 1 2 3 4 ইত্যাদি হবে। তাহলে এন একটা ইন্টিজার অথবা 0। এন এর সম্ভাব্য মান হতে পারে 0 2 3 4 ইত্যাদি। তাহলে আমার কন্ডিশন দাঁড়ালো রো নট ইকুয়াল টু 2n। এই কন্ডিশন যদি ফুলফিল করে, এন এর মান যে কোনো মান নয়, রো নটের মান যদি হয় 2n, এই ফর্মুলায় এন এর সম্ভাব্য মান 0 1 2 3 4 5 ইত্যাদি। 0 না, 0 বাদ দিয়ে
1 2 3 4 5 এগুলো হতে পারে। ওকে, রো এর যদি এই মান হয়, এন এর মান যদি 1 নেই, তাহলে রো নটের মান হচ্ছে 2। ওকে, এন এর মান যদি 1 নেই, রো এর মান হচ্ছে, রো নটের মান হতে পারে 2, অথবা রো নটের মান হতে পারে 4 এন এর মান যখন 2, রো নটের মান হতে পারে 6 যখন এন এর মান 3। তাহলে রো নটের মানও ডিসক্রিট হয়ে গেল। যে কোনো মানের রো নটের যে কোনো মানের জন্য অ্যাকসেপ্টেবল সলিউশন নাই। অ্যাকসেপ্টেবল সলিউশন করতে হলে আমাকে ভিটাকে, ভিএল কে পলিনোমিয়াল বানাতে হবে অফ সাম ডিগ্রি, কিছু একটা ডিগ্রি আছে, ওটা একটা ম্যাক্সিমাম পাওয়ার আছে, জে ম্যাক্স। জে ম্যাক্স এর মান ম্যাক্সিমাম পাওয়ার, তার মানে 0 হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে, ইন্টিজার একটা হতে পারে, পজিটিভ ইন্টিজার হতে পারে, মিনিমাম ইন্টিজার না, নেগেটিভ ইন্টিজার না, পজিটিভ ইন্টিজার ইনক্লুডিং 0। তাহলে রো নটের মান ডিসক্রিট হয়ে গেল। রো নটের এই মানগুলোর জন্য সলিউশন আছে 2 4 6 8। আবার রো নটের সঙ্গে এনার্জি সম্পর্ক আছে, তাহলে এনার্জির এই ডিসক্রিট মানের সলিউশন আছে। সেই ডিসক্রিট মানগুলো কি বের করে ফেলো, তোমার আইগেন ভ্যালু হয়ে গেছে, আইগেন ভ্যালু স্পেকট্রাম পেয়ে গেছে হাইড্রোজেন অ্যাটমে। তাহলে রো নট হবে টুয়াইস এন, এই কন্ডিশন ফুলফিল করলেই ওকে আমার সলিউশন পাওয়া যাবে। আবার কিন্তু জে ম্যাক্স প্লাস এল প্লাস 1 সবগুলো কানেক্টেড। ওকে, নোট দ্যাট সিন্স জে ম্যাক্স and L, এই Jmax এবং L উভয়ই are either positive integers or 0, n can only assume values which are positive integers, that is n এর মান হতে পারে 1 2 3 4 up to infinity, n এর 0 নাই, n এর মান 1। but rho naught determines E, rho naught থেকে E পাই, rho naught ডিসক্রিট হলো, তাহলে ইও ডিসক্রিট হবে। But rho naught determines E in accordance to equation 9 and 11. Equation 9 11 আমরা একটু দেখে নাও। এখানে কাপ্পা আর বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটাকে বলেছে রো নট 11, এটা হচ্ছে রো নট। তাহলে কাপ্পা হচ্ছে মিউ ই স্কয়ার 2 পাই এপসাইলন নট এইচ কাট স্কয়ার, আর কাপ্পা হচ্ছে এটা স্কয়ার রুট অফ 2 মিউ মাইনাস ই বাই এইচ কাট স্কয়ার, এটা এইচ কাট স্কয়ার। তাহলে ই কি কি আমি পেয়ে গেলাম, ই কি কি হলো সেটা পেয়ে গেলাম। ই কত, এর সঙ্গে কাপ্পার কি সম্পর্ক, ই হচ্ছে মাইনাস এইচ কাট স্কয়ার কাপ্পা স্কয়ার বাই 2 মিউ। আবার কাপ্পার সঙ্গে রো নটের কি সম্পর্ক, কাপ্পা হচ্ছে মিউ ই স্কয়ার 2 পাই এপসাইলন নট এইচ কাট স্কয়ার রো নট হোল স্কয়ার। তাহলে এর সঙ্গে রো নটের এটাই সম্পর্ক। এখন রো নটের মান তো টুয়াইস এন, আর এন এর মান 2 3 4 5 6 ইত্যাদি হতে পারে, এনটাকে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। রো নটের মান কোয়ান্টাইজ, রো নট মান মানে ডিসক্রিট কতগুলো মান গ্রহণ করতে পারে, গ্রহণ না করলে ভিটা কারেক্ট ভি হবে না, ভি একটা থাকবে কিন্তু সেই ভিটা ইনফিনিটি হয়ে যাবে, অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হবে না। এখন এটাকে সাজিয়ে লেখো, রো নট ইকুয়াল টু টুয়াইস এন স্কয়ার করলে 4n স্কয়ার নিচে আছে, তাহলে এটা হলো ই হলো মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2 মিউ, এটা আলাদা রাখলাম, এখান থেকে মিউ স্কয়ার আসলো, আর এইচ কাট 4 আলাদা হলো, আর ভেতরে গুলো ই স্কয়ার 2 পাই এপসাইলন নট হোল স্কয়ার করলাম। ওকে,
এটা ভেতরে, এটা স্কোয়ারের ভেতরে রাখলাম, এটা E4 লিখলাম না এখন, E স্কোয়ার ওভার 2 পাই এপসাইলন নট স্কোয়ার। এই 4টা যদি আমি ভেতরে ঢুকিয়ে দেই 2 হবে, তাহলে এখানে থাকবে n স্কোয়ার আর এখানে হবে 4 পাই এপসাইলন নট। 2 হবে কারণ এখানে স্কোয়ার আছে, তাহলে এটা হবে E স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট। আর এখানে আছে, একটু সিম্পলিফাই করো, উপরে মিউ h কাট স্কোয়ার একটা কাটা যাবে, তাহলে মাইনাস মিউ বাই 2c স্কোয়ার, 2h কাট। এখন এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা ইএন এর ফর্মুলাটা আমি লিখছি, আমার কিন্তু হয়ে গেছে। আমার হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেলস কি কি, আমি এনার্জি লেভেল হবে মাইনাস একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে মিউ 2h কাট স্কোয়ার্ড টাইমস E স্কোয়ার্ড 4 pi epsilon naught whole squared whole thing times 1 by n square, আর n এর মান হতে পারে 1 2 3 4। তাহলে আমার কাজ তো হয়ে গেল। আমি স্টপ শেয়ার করি, এটা ঘুরে গেল কেন? আপনি ঘুরে গেছে। এখন আমি সবকিছু ফেলতে করছি না, আমার একটা ইয়ে আছে, there's something called fine structure constant alpha, structure constant, এটা এভাবে ডিফাইন করি, E স্কোয়ার্ড 4 pi epsilon naught h cut c, এইভাবে স্কোয়ার নাই, এটা ডাইমেনশনলেস, এটার মান রাফলি ইকুয়াল টু 1/7। এইভাবে আমরা মনে রাখি ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখান থেকে আমি যদি ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট চাই, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো, ধর ইএন এভাবে লিখতে পারবো। ইএন লিখছি, উপরের ফর্মুলা থেকে ইএন দেখো, উপরের ফর্মুলা আছে, এখানে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট লিখবো। ইএন তাহলে হচ্ছে মাইনাস মিউ h কাট c স্কোয়ার্ড দিলাম উপরে, 2h কাট স্কোয়ার্ড E স্কোয়ার্ড ওভার 4 pi epsilon naught h cut c squared times 1 by n squared। এখানে একটা h cut c দিলাম, স্কোয়ার আছে, তাহলে এখানে উপরে h cut c স্কোয়ার দিলাম। এটা ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট হলো, আলফা স্কোয়ার হলো, তাহলে এটা আর এটা কি হলো, এখানে h cut c স্কোয়ার, তাহলে মাইনাস h cut স্কোয়ার উপরে নিচে কাটাকাটি যাবে, মাইনাস মিউ c স্কোয়ার, মাইনাস মিউ c স্কোয়ার বাই 2, h cut স্কোয়ার কাটাকাটি গেল, এখানে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট আলফা স্কোয়ার, মিউ c স্কোয়ার আলফা স্কোয়ার বাই 2, এটা একটা কনস্ট্যান্ট স্কোয়ার টাইমস 1 by n স্কোয়ার। এই তো হলো। তাহলে এটাকে বলে n এর মান 1 2 3 ইত্যাদি, এটাকে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেলস গুলো একটা মাত্র কোয়ান্টাম নাম্বার উপর নির্ভর করে, n স্কোয়ার। নর্মালি একটা সেন্ট্রাল পোটেনশিয়ালে যদি একটা পার্টিকেল বাউন্ড অবস্থায় থাকে, পার্টিকেলের এনার্জি ছোট হাতের এলের উপরে নির্ভর করে, অ্যাঙ্গুলার মোমেন্টাম উপরে নির্ভর করে, কিন্তু হাইড্রোজেন অ্যাটমের বেলায় হচ্ছে না। একটা পার্টিকেল নর্মালি ইন জেনারেল
a particle bound in a central potential. দুটো কোয়ান্টাম ওইখানে এনার্জিটা দুটো কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভর করে। একটা তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পাওয়াই যায় ফর্মুলাতে, আরেকটা কোয়ান্টাম নাম্বার নির্ভর করে এল এর উপরে। হাইড্রোজেন অ্যাটমের বেলা যেখানে পোটেনশিয়ালটা হচ্ছে -1/r প্রপোর্শনাল টু -1/r, সেইখানে এনার্জি লেভেলটা এল এর উপরে নির্ভর করছে না, এল নাই। এটা একটা অ্যাক্সিডেন্টাল, ইজ অ্যাক্সিডেন্ট, দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট অফ দ্য পোটেনশিয়াল। অন্য যে কোনো পোটেনশিয়াল নাও না কেন, সেন্ট্রাল পোটেনশিয়াল হলেই চলবে। সেই সেন্ট্রাল পোটেনশিয়ালে যদি একটা আবদ্ধ অবস্থায় একটা কণা থাকে, সেই কণার এনার্জি অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর নির্ভর করবে, ছোট তেলের উপর নির্ভর করবে, শুধু হাইড্রোজেন অ্যাটমের বেলায় করে না। এটাকে বলে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আচ্ছা, আগে দেখো এখন এই যে ফর্মুলা করলাম এটার এককই মিলে কিনা। আলফার তো কোনো একক নাই, আলফার মান হচ্ছে শুধু 1/137। মিউ তো হচ্ছে রিডিউস ম্যাস, মিউ সি স্কোয়ার, এটা একক এন এর কোন এক জুল অথবা জুল এমইভি, যে এককই করো না কেন, একক হচ্ছে এনার্জির একক। আমরা সাধারণত এমইভি তে যাব, যেতেই পারি। এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা কোনো একক নাই, এটা একটা নাম্বার। তাহলে ইএন এনার্জি, দিকে এনার্জি, ডান দিকে এনার্জি, অ্যাটলিস্ট এই জায়গায় এককে গন্ডগোল নাই। এটাই হচ্ছে আমার কারেক্ট ফর্মুলা। এখন বলো সবচেয়ে নিম্ন এনার্জি কত? E1, n = 1 নিলে সর্বনিম্ন এনার্জি হবে। এটাকে বলে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট এনার্জি কত? -μc² α²/2। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তুমি 13.6 eV। এই ক্যালকুলেশন আমি করবো একটু পরে। তারপরের উচ্চতা, তারপরেরটা E1 এর উপরেরটা, ইমিডিয়েট উপরের এনার্জি লেভেল হচ্ছে E2, এটা করসপন্ডিং টু n = 2। এটাকে বলে ফার্স্ট স্টেট। E2 এর মান কত হবে তাহলে? E2 এর মান হবে -13.6, এটা E1। E2 এর মান 1/2² E1, তাহলে -13.6 eV/2²। এটাকে দিতে হবে 3.4 eV, -3.4 eV। E2 হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। থার্ড এক্সাইট, ফার্স্ট এক্সাইটেড স্টেট অথবা সেকেন্ড স্টেট, সেকেন্ড এনার্জি লেভেল ফ্রম দ্য, অথবা প্রথম এক্সাইটেড স্টেট। দ্বিতীয় এক্সাইটেড স্টেট E3, 3, কিন্তু এক্সাইটেড স্টেটের দ্বিতীয়। গ্রাউন্ড স্টেট 1, অনেক জায়গায় গ্রাউন্ড স্টেট করসপন্ডস টু 0, সেভাবে করলে ফার্স্ট এক্সাইটেড স্টেট করসপন্ডস টু n = 1, সেকেন্ড টু, সেখানে একটা সুবিধা আছে। কিন্তু আমার এখানে গ্রাউন্ড স্টেটটা করসপন্ডস টু n = 1, ওকে। আর ফার্স্ট এক্সাইটেড স্টেট করসপন্ডস টু n = 2, থার্ড এক্সাইটেড সেকেন্ড এক্সাইটেড স্টেট করসপন্ডস টু n = 3। এটা খেয়াল রাখতে হবে। E3 কত? 13.6 / 9, এটা কত? -1.4 eV। E4 কত? E4 হচ্ছে তৃতীয় এক্সাইটেড স্টেট, -6/16, এটা হচ্ছে কত? -0.85 eV। এই করে করে ডিসক্রিট এনার্জি লেভেলস আমি পেলাম হাইড্রোজেন। এখন এই ক্যালকুলেশনটা করো, গ্রাউন্ড স্টেটের এনার্জি হবে -13.6 eV, ওকে। তো এটা এই ক্যালকুলেশন আমি করতে চাই। আবার শেয়ার স্ক্রিন করছি। এটাকে এভাবে E1/n²। E1 কিন্তু নেগেটিভটাও E1, এই পুরো জিনিসটা E1 নেগেটিভ সাইন সহ। E1/n² হচ্ছে En, ওকে। এটা হলো বোরের ফর্মুলা। এটা বোর, কিন্তু বোর আগে বোরের মডেল দিয়ে ডিরাইভ করেছিল।
পরে শোডিঙ্গার এসে কারেক্ট ডেরিভেশন করেছে ফ্রম কোয়ান্টাম মেকানিক্স। বোর হিউরিস্টিক দিয়ে হ্যান্ড ওয়েভিং আর্গুমেন্ট দিয়ে কারেক্ট ফর্মুলা পেয়ে গেছে। বোর এই সমস্ততে খুব এক্সপার্ট ছিলেন। কোনো থিওরি ফিওরি নাই, এখান থেকে এটা নিয়ে একটু হ্যান্ড ওয়েভিং আর্গুমেন্ট দিয়ে কিছু ফিজিক্যাল আর্গুমেন্ট দিয়ে একটা কারেক্ট ফর্মুলা বের করে ফেললেন, এবং রিভলিউশনারি ফর্মুলা। এগুলো খুব বোর খুব ভালো। এটা কিন্তু বোরের ফর্মুলা। এখন আমি নিউমেরিক্যাল ক্যালকুলেশন করতে চাই। আমি নিউমেরিক্যাল ক্যালকুলেশন তোমাদের একটু ইলাস্ট্রেট করতে চাই কিভাবে ক্যালকুলেশন করব, এবং আমি একটু বেশি সিগনিফিক্যান্ট ফিগার রেখে করছি, কারণ এগুলো পরবর্তীতে তোমরা এগুলো ব্যবহার করবে। বেশি সিগনিফিক্যান্ট ফিগার রাখছি। এইচ কাটের মান হচ্ছে ইন 7 সিগনিফিক্যান্ট ফিগার, দশমিক পরে 6টা, দশমিকের আগে একটা, এটা 7টা সিগনিফিক্যান্ট ফিগার ব্যবহার করেছি। পরে অবশ্য সিগনিফিক্যান্ট ফিগার রিডিউস করে 4-এ চলে আসবো। এইচ কাটের মান হচ্ছে 1.054572 টাইমস 10⁻34 জুল সেকেন্ড। এটা এসআই ইউনিট লিখলাম জুল সেকেন্ডে। জুল সেকেন্ড কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট। কটা সিগনিফিক্যান্ট ফিগার ব্যবহার করেছি এইচ কাটে? আরো সিগনিফিক্যান্ট ফিগার আছে, খুব অ্যাকুরেটলি এইচ কাট মাপা আছে আমাদের। আমি তার মধ্যে কটা বেশি নেইনি সিগনিফিক্যান্ট, কটা নিয়েছি সিগনিফিক্যান্ট ফিগার, কটা নিয়েছি। এইচ কাট যখন লিখলাম কটা সিগনিফিক্যান্ট ফিগার ব্যবহার করেছি, কটা ফিগার দেখা যায়, দশমিক আগে একটা, দশমিকের পরে কি কি আছে 054, এটা সিগনিফিক্যান্ট ফিগার, এক্সপেরিমেন্টালি মেজার্ড। 57, দশমিকের পরে আছে 6টা সিগনিফিক্যান্ট ফিগার, দশমিকের আগে আছে একটা, সব মিলে 7টা সিগনিফিক্যান্ট ফিগার। এটা সিগনিফিক্যান্ট ফিগার না, এটা জাস্ট দশমিক পয়েন্ট কোথায় বসবে সেটা। 10⁻³ জুল সেকেন্ড। সি এর মান 2.997925, একটু ভুল আছে, টাইমস 10⁸, ওটা লিখতে ভুলে গেছি, টাইমস 10⁸, ওইটা কারেক্ট করে নেবে, মিটার পার সেকেন্ড। এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার? এখানেও 7টা। এখন তাহলে এইচ কাট সি গুণ দাও। এইচ কাট সিটা সবসময় আসে আমাদের, ওই যেমন এইচ কাট সি আসলো। আচ্ছা, এইচ কাট সি আসে এইভাবে আসবে, এই কম্বিনেশন আসবে এইচ কাট গুণ সি। আমি যদি এখানে এইচ কাটের মান আছে, সি এর মান আছে, উভয় মানেই তোমার এসআই ইউনিটে প্রকাশ করা আছে। আমি আপাতত এসআই, এইচ কাট এখানে যা লেখা আছে সেটা, সি এখানে যা লেখা আছে সেটা, এইচ কাট সি গুণ দাও। আগে গুণ দিয়ে এইচ কাট সির মান পেলে এসআই সিস্টেমে, এসআই এককে পেলে, রাইট? এসআই এককে কি পেলে? এসআই এককে এটা কি হতো? জুল মিটার। জুল মিটার। এখন মিটারকে ফেমটোমিটারে পরিবর্তন করো। মিটারকে ফেমটোমিটার, এক মিটারকে ফেমটোমিটারে পরিবর্তন করতে গেলে মিটারকে ভাগ দিতে হবে, ভাগ মানে মিটারকে 10⁻⁻15 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা হবে ফেমটোমিটার। আর জুলকে এমইভি তে প্রকাশ করো। জুল প্রকাশটা আমি একটু পরে করব, ওকে, একটু পরে দেখাবো। জুল থেকে এমইভির প্রকাশ কিভাবে ট্রান্সফার করবে সেটা আছে, ওকে। তাহলে আমি যদি জুলকে এমইভি তে প্রকাশ করে ফেলি আর মিটারকে যদি ফার্মিতে ফেমটোমিটারে করি, আমার উত্তর হয় এইচ কাট সির মান হয় 197.326975979 এমইভি ফার্মি। এটা একটু ভুল করেছি আমি অঙ্কটা লিখতে। আমি এখানে 7টা সিগনিফিক্যান্ট করেছি, এখানেও 7টা সিগনিফিক্যান্ট ফিগার করেছি। তাহলে এইচ কাট সি হচ্ছে আমার ইনপুট, এইচ কাট একটা ইনপুট, সি একটা, দুটো ইনপুটের উভয়ই 7টা সিগনিফিক্যান্ট ফিগারে প্রকাশিত আছে। তারপরে গুণ দিয়ে আমি একটা পেলাম, ক্যালকুলেটর থেকে টুকে দিয়েছি।
এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা দিয়েছি? দশমিকের আগে 3টা, 9 সিগনিফিকেন্ট ফিগারে দিয়েছি। এটা তো তাহলে জাস্টিফাইড হলো না, জাস্টিফাইড হলো না। এখানে 7টা, এখানে 7টা, প্রোডাক্ট করে যে সংখ্যাটা পেলাম সেখানেও 7টা হতে হবে বড় জোর। 7-এর বেশি রাখাটা জাস্টিফাইড নয়। তা তোমার ইনপুট ডেটা is only accurate up to 7 significant figures. তোমার আউটপুট ডেটা, ফাইনাল ক্যালকুলেশন ভ্যালু cannot be more accurate than 7 significant figures. তুমি এখানে তাহলে 9টা সিগনিফিকেন্ট ফিগার কেন রেখেছো? এখানে একটু ভুল আমি নিজেই করেছি, খেয়াল। আমার এটা আসলে 7টা সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড আপ করে নেওয়া উচিত ছিল। তার মানে দশমিক 3টা আছেই, দশমিক পরে 4টা সিগনিফিকেন্ট ফিগার রাখবো। আমার লেখা উচিত ছিল 197.3270। এটা করলে আমার হতো। তাহলে 326979, লোকে মনে করবো আরে বাবা 9 সিগনিফিকেন্ট ফিগার আসলো কোত্থেকে? ইনপুট ডেটা তো দেখি 7 সিগনিফিকেন্ট ফিগার। এখানে একটা ভুল আছে, কিন্তু আলটিমেটলি ভুল হয়নি, কারণ আলটিমেটলি আমি রাউন্ড আপ করে একেবারে 4 সিগনিফিকেন্ট ফিগারে সব নিয়েছি। তাহলে এটা আমরা কিন্তু এত লাগে না, আমাদের 3 সিগনিফিকেন্ট ফিগারে চলে যায়, অথবা 4 সিগনিফিকেন্ট ফিগারে যদি রাউন্ড আপ করতে তুমি লিখতে h cut c equal to 197.3, তাহলে ঠিক ছিল। ইনপুট ডেটা যদি 7 হয়, 7 সিগনিফিকেন্ট ফিগারে হয়, ক্যালকুলেটেড ভ্যালু কিংবা তার কম, 7-এর বেশি সিগনিফিকেন্ট ফিগার লেখা যাবে না, এটা ভুল। কিন্তু আমেরিকায় কোনো ল্যাবে এই ভুলটা যদি আমি করতাম আমার চাকরি যাইতো, বলতো তুমি পিএইচডি করছো 50 বছর আগে, এটা জানো না? কিভাবে অঙ্ক করতে হয় তুমি জানো না কেন? সিগনিফিকেন্ট আইডিয়া নাই কেন? তোমাদের আইডিয়া আছে? আইডিয়া না থাকলে এখনই পড়ে নাও, এটা ইম্পর্টেন্ট। এটা হ্যালিডে রেজনি প্রথম চ্যাপ্টারে করে দেওয়া আছে। সিগনিফিকেন্ট ফিগার কি? যোগ বিয়োগ গুণ ভাগ যদি করো, ইনপুট ডেটা যদি সিগনিফিকেন্ট ফিগার এত এত থাকে, আউটপুট ডেটাতে সিগনিফিকেন্ট ফিগার কত হবে, এগুলো শিখে নিতে হবে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ভাইটাল, মোর ভাইটাল দ্যান। তুমি কোয়ান্টাম মেকানিক্স করে সব উল্টায় ফেললা, সিগনিফিকেন্ট ফিগার তুমি জানো না, গুণ বিয়োগ যোগ ভাগ গুণ ভাগ করতে পারো না, এটা কি? সব এক্সপেরিমেন্টাল নাম্বার নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করাটা একটু খেয়াল করে করতে হবে। ক্যালকুলেটরে যা উঠে লিখলেই চলবে না।